ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ আছো সবাই। ওয়েল, আমরা লাস্ট ক্লাসে আমরা আমাদের অধ্যায় কত শেষ করেছিলাম? অধ্যায় 3 শেষ করেছিলাম। আজকে আমরা ব্যবসায় উদ্যোগের অধ্যায় 5 শুরু করব। অধ্যায় 5-এর নাম কি আমরা সবাই জানি? ব্যবসায়ের আইনগত দিক। ওয়েল, অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট তোমাদের কিছু বেসিক আইন নিয়ে ধারণা থাকতে হবে, কিছু আইনগত টার্ম নিয়ে তোমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে। তোমরা যদি ফিউচারে বিজনেস করো, ব্যবসা করবে, আত্মকর্মসংস্থান করবে, তখন তোমাদের আইনগুলো খুব বেশি দরকার হবে। দ্যাটস ওয়াই আমাদের ক্লাস 9-10-এর বইয়ে কিছু তোমাদের বেসিক আইনগত টার্ম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ওয়েল, আজকে আমরা ব্যবসায় উদ্যোগের ব্যবসায় আইনগত চ্যাপ্টার বা অধ্যায় 5-এর আমরা এই জিনিসগুলো কভার করব। আসো, প্রথমেই আসো লাইসেন্স। লাইসেন্স জিনিসটা কি? এটা আমরা সবাই জানি যে ড্রাইভিং লাইসেন্স, তারপর দোকান করার জন্য লাইসেন্স, সবকিছুর জন্য লাইসেন্স দরকার হয়, তাই না? ওয়েল, লাইসেন্স জিনিসটা কি? লাইসেন্স জিনিসটা হলো কোনো কিছু করার জন্য বা কোনো ব্যবসায় শুরু করার জন্য কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন বা নিবন্ধন জিনিসটাকেই বলা হয় লাইসেন্স। এখন খেয়াল করো, তোমরা ব্যবসার বিভিন্ন ধরনের ব্যবসায় পড়েছো, এক মালিকানা, অংশীদারি, জয়েন্ট স্টক কোম্পানি, রাইট? এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স জিনিসটা কি? ট্রেড লাইসেন্স। তোমরা শুনেছো হয়তো বা এই ট্রেড লাইসেন্স জিনিসটা। যখন এক মালিকানা ব্যবসা শুরু করা হবে তখন না হবে ট্রেড লাইসেন্স। অংশীদারি ব্যবসা শুরু করার জন্য সেম ধরনের ট্রেড লাইসেন্স, তারপর কোম্পানির জন্য আরেক ধরনের লাইসেন্স। বাট প্রত্যেক ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স জিনিসটা দরকার হবে। তার মানে নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে একটা অনুমোদন যে আমি ব্যবসাটা শুরু করতে চাচ্ছি। ওয়েল, যদি তোমার ব্যবসাটা হয় পৌর এলাকার মধ্যে, তাহলে পৌর কর্তৃপক্ষের নিকট থেকে লাইসেন্স নিতে হবে। যদি তোমার ব্যবসাটা পৌর এলাকায় না হয়, তোমার ব্যবসাটা পৌর এলাকার বাইরে হয়, তখন পৌর কর্তৃপক্ষ না, তখন নিতে হবে জেলা প্রশাসনের নিকট থেকে তোমার লাইসেন্সটা নিতে হবে, রাইট? আচ্ছা, তো লাইসেন্স আমরা এখানে মেইন জিনিস শিখলাম। লাইসেন্স কি? যে কোনো কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নেওয়াটাই হলো লাইসেন্স। তারপর হলো লাইসেন্স দুই জায়গা থেকে নেওয়া হয়, পৌর কর্তৃপক্ষ প্লাস জেলা প্রশাসনের নিকট, রাইট? এই গেল দুইটা জিনিস। তারপর আমাদের আরেকটা জিনিস লাইসেন্সের ক্ষেত্রে যা জানতে হবে, যে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আমরা ট্রেড লাইসেন্স, অংশীদারির ক্ষেত্রে ট্রেড লাইসেন্স কার কাছ থেকে নিব আমরা এটা জানি। আর কোম্পানি, যেটা তোমাদের কোম্পানির ক্ষেত্রে নিতে হবে লাইসেন্স, দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। এখন তোমরা জানো কোম্পানি দুই ধরনের, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু তার লাইসেন্স পাওয়ার পর, নিবন্ধন পত্র পাওয়ার পরই কাজ শুরু করতে পারে। বাট পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু নিবন্ধন পত্র পাওয়ার পর কাজ শুরু করতে পারে না। তার নিবন্ধনের জন্য কার অনুমোদন নিতে হয়? এক্স্যাক্টলি, কার্যারম্ভের আবার অনুমতিপত্র নিতে হয়, রাইট? এইটুক পর্যন্ত আমরা বুঝছি। এই হলো আমাদের লাইসেন্সের, এইটুক পড়লেই হবে। এবার আসো ফ্রাঞ্চাইজিং। ফ্রাঞ্চাইজিং খুব পপুলার একটা টার্ম, তোমরা অনেকে জেনে থাকবা। ফ্রাঞ্চাইজিং জিনিসটা কি? ওয়েল, যখন কোনো একটা কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একজন ব্যক্তি অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের অনুমতি পায়, এই যে সিস্টেমটা তৈরি হলো এটাকে বলা হয় ফ্রাঞ্চাইজিং ব্যবসা। আর একটু সহজভাবে বলি, তোমরা মনে করো কেএফসি, পিৎজা হাট, এগুলোর নাম তোমরা সবাই শুনেছো। এই যে কেএফসি এবং পিৎজা হাট, এরা কি বাংলাদেশি কোনো কোম্পানি? এরা কিন্তু কোনো বাংলাদেশি কোম্পানি না, এরা কিন্তু আমেরিকান কোম্পানি। ওই আমেরিকান কোম্পানি কি এখানে বাংলাদেশে কিভাবে ব্যবসা করতেছে? ওই আমেরিকা থেকে এসে কি কেএফসির মালিক এখানে দোকান খুলছে বাংলাদেশে? পিৎজা হাট কি এখানে দোকান খুলছে? না, এখানে বাংলাদেশি কিছু পার্সন ওই আমেরিকার কেএফসি বা পিৎজা হাটের কাছে অনুমতি চেয়েছে যে আমরা আপনার ব্র্যান্ডটা ইউজ করব, আপনার ব্র্যান্ডটা ইউজ করে বাংলাদেশে পণ্য বিক্রি করব, বিনিময়ে আপনাদের কিছু টাকা পয়সা আমরা দিব। এই যে, এবং তারা রাজি হয়েছে, ওকে ফাইন, আমাদেরও ব্র্যান্ড ভ্যালু বাড়বে, আপনি বাংলাদেশে খুলতে পারেন। এই যে দুই পক্ষের মধ্যে একটা চুক্তির মাধ্যমে যে একটা ব্যবসা তৈরি হলো, এইটাকেই বলা হয় ফ্রাঞ্চাইজিং ব্যবসা। এখানে তার মানে দুইটা পক্ষ থাকে, একটা হলো ফ্রাঞ্চাইজার আর একটা হলো ফ্রাঞ্চাইজি। এখানে বাংলাদেশি যে ব্যক্তিটা ছিল সে হলো ফ্রাঞ্চাইজি, আর যে ওই যে আমেরিকান ব্যক্তিটা বা আমেরিকান প্রতিষ্ঠানটার মালিক উনি হলো ফ্রাঞ্চাইজার, রাইট? এখন আসো, এই ফ্রাঞ্চাইজি ব্যবসার মেইনলি বৈশিষ্ট্য কয়টা? 3টা। এটা কিন্তু অবজেক্টিভ আসে। ফ্রাঞ্চাইজিং ব্যবসার বৈশিষ্ট্য কয়টি? 3টি। এই যে বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি, চুক্তিপত্র, ব্র্যান্ডেড পণ্য বা সেবা, পণ্য সেবা স্বীকৃত মান প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে কিনা তার যাচাইয়ের জন্য ফ্রাঞ্চাইজার কর্তৃক মনিটরিং। এই 3টা বৈশিষ্ট্য, এবং এই 3টা বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য কোনটা? অবশ্যই চুক্তিপত্র। তোমাদের কিন্তু এটা অবজেক্টিভ আসে যে ফ্রাঞ্চাইজিং ব্যবসার প্রধান বৈশিষ্ট্য কি? চুক্তি বা চুক্তিপত্র, রাইট? ক্লিয়ার? আচ্ছা, আসো প্রথমে এই যে 3টা বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বে। আমি একটু সামারি করে যাচ্ছি। চুক্তিপত্র জিনিসটা কি? দুই পক্ষের মধ্যে চুক্তি হচ্ছে, তাই না? পক্ষ দুইটা কি কি? ফ্রাঞ্চাইজার এবং ফ্রাঞ্চাইজি। চুক্তি হচ্ছে, চুক্তি অবশ্যই লিখিত হবে, তাই না?
এবং এই চুক্তিপত্রে কি কি উল্লেখ থাকবে, যে কত টাকা বিনিয়োগ হচ্ছে বা কি কি মানে আই মিন যে কোন কোন সার্ভিসগুলো ফ্র্যাঞ্চাইজার থেকে ফ্র্যাঞ্চাইজি পাবে, তারপর হলো এই যে ফ্র্যাঞ্চাইজি যে বিজনেসটা করতেছে এর কত পার্সেন্ট প্রফিট সে ফ্র্যাঞ্চাইজারকে দিবে, এইসব খুঁটিনাটি সকল বিষয়বস্তু এই চুক্তিপত্রে উল্লেখ থাকবে। এই চুক্তির বাইরে কিন্তু কিছু হবে না। সো চুক্তিপত্রে খুঁটিনাটি সবকিছু উল্লেখ থাকবে, রাইট? এবার আসো ব্র্যান্ডেড পণ্য বা সেবা। অবভিয়াসলি যেহেতু এই ফ্র্যাঞ্চাইজারের ব্যবসাটা করার অনুমতিটা নিয়েছে, তার মানে সে ওই তার ব্যবসার পণ্য বা সেবাগুলো তার ওই ব্র্যান্ডেড পণ্য বা সেবাগুলো সে বিক্রি করতে পারবে, তাই না? এবার 3 নম্বর বৈশিষ্ট্য, আচ্ছা, পণ্য সেবা স্বীকৃত মান ও প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে কিনা তার যাচাইয়ের জন্য ফ্র্যাঞ্চাইজার কর্তৃক মনিটরিং। ওয়েল, কেএফসি কোম্পানি, অবশ্যই কেএফসির যে মাদার কোম্পানি আমেরিকান যে কেনটাকির কোম্পানিটা, তারা কিন্তু এখানে বাংলাদেশে অবজার্ভ করবে, মনিটর করবে যে তুমি যে তাদের ব্র্যান্ড ভ্যালু ইউজ করে এখানে পণ্য বিক্রি করছো, তুমি ঠিকঠাক ভাবে পণ্য বিক্রি করছো কিনা, তুমি কি তাদের নাম ব্যবহার করে আবার এখানে গ্রাহককে বা কাস্টমারকে ঠকাচ্ছ কিনা, তুমি ঠিকভাবে পণ্য বিক্রি করতেছো কিনা, কারণ এখানে তাদের সুনাম জড়িত, তাদের ব্র্যান্ডের ভ্যালু জড়িত, রাইট? এর জন্য তারা সুন্দরভাবে মনিটর করবে। তারা লোক পাঠিয়েও মনিটর করতে পারে, ইন্টারনেট থেকেও মনিটর করতে পারে, এটা তাদের ব্যাপার, কিন্তু তারা মনিটর করবে যে তুমি ঠিকভাবে তাদের ব্র্যান্ডটা ঠিকভাবে ইউটিলাইজ করে তুমি কাস্টমারদের স্যাটিসফ্যাকশন দিতে পারছো কি না, বুঝতে পেরেছো? তো এরা মনিটর করবে। এই গেল না, লাইসেন্স আমাদের শেষ, আমাদের ফ্র্যাঞ্চাইজিং শেষ। এবার আসো মেধা সম্পদ, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখান থেকে হিউজ পরিমাণে কোশ্চেন আসে, অবজেক্টিভ আসে, সৃজনশীল আসে আমাদের এই চ্যাপ্টারের এই মেধা সম্পদ থেকে। মেধা সম্পদ জিনিসটা কি? ওয়েল, একটা কথা আমি স্টুডেন্টদের অনেক বলি যে তোমার ফিজিক্যাল ভ্যালুর থেকে কিন্তু ইন্টেলেকচুয়াল ভ্যালুটা অনেক বেশি, তাই না? তোমার মেধা সম্পদের ভ্যালু অনেক বেশি। কেন? কারণ এই যে তোমরা দেখো, এই যে তোমরা স্টুডেন্টরা জিম করো, 6 প্যাক বানাও, রাইট? এই 6 প্যাকের ভ্যালু অ্যাকচুয়ালি কতটুকু? 6 প্যাক তোমার ভিতরে যদি তোমার মেধা না থাকে, এই 6 প্যাক কিন্তু একটা তোমাকে মাকাল ফলের মতোই কাজ করবে, যে বাইরে দিয়ে ফিটফাট, ভিতরে এক্স্যাক্টলি তোমরা বাকিটা জানো। সো এই যে মেধা সম্পদের যে বিষয়টা, যে স্টিফেন হকিং দেখো, সে কিন্তু ফিজিক্যালি ডিসেবলড একটা পারসন ছিল, কিন্তু তার মেধা সম্পদের কারণে কিন্তু মানুষ তাকে অনেক ভ্যালু দেয়, রাইট? সো মেধা সম্পদ একটু ভালো করে আমাদের জানতে হবে। মেধা সম্পদ জিনিসটা কি? মানুষের এমন সম্পদ যেটা মানুষের চিন্তা দ্বারা সৃজনশীল কর্ম, মানুষের মেধা ও চিন্তা দ্বারা যে সৃজনশীল কর্মটাকে, ওইটাকেই বলা হয় মেধা সম্পদ। এখন আমরা এই আইনগত চ্যাপ্টারে মেধা সম্পদ বিষয়ে কি পড়বো? মেধা সম্পদ বিষয়ে যেটা আমাদের পড়তে হবে, যে তুমি যে একটা জিনিস তৈরি করলে তোমার সৃজনশীলতা দিয়ে, ওই জিনিসটা অন্য কেউ কপি করে বিক্রি না করতে পারে। সেই ক্ষেত্রে তোমার এই চিন্তা বা সৃজনশীলতার এগেইনস্টে তোমাকে আইনগত যে সিকিউরিটিটা দেওয়া হচ্ছে, এইটা হলো মেধা সম্পদ রিলেটেড আইন। এই মেধা সম্পদ রিলেটেড 3টা আইন আছে, পেটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট। এই টার্মগুলো তোমরা আশা করি শুনে থেকে, মানে টিভিতে শুনছো বা অন্য কোথাও শুনছো। আচ্ছা আসো, মেধা সম্পদ, আমাদের বাংলাদেশের মেধা সম্পদ দিবস কবে আমরা পালন করি? পুরো পৃথিবীতেই ওভারঅল পালন করা হয়, বাংলাদেশে পালন করি আমরা 26 এপ্রিল। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ। মেধা সম্পদ দিবস কবে? 26 এপ্রিল। এবার আসো, মেধা সম্পদের 3টা জিনিস, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। পেটেন্ট কি? যখন কোনো শিল্পোদ্যোক্তা, কোনো শিল্পের উদ্যোক্তা নতুন কিছু আবিষ্কার করে, তার ওই আবিষ্কারের এগেইনস্টে যে তাকে আইনগত সুরক্ষাটা দেওয়া হচ্ছে, সেটাকেই বলা হয় পেটেন্ট। তোমরা এই যে ডাইনামাইট আবিষ্কার করেছে কে? তোমরা জানো, তাই না? ডাইনামাইট আবিষ্কার করেছে, তারপর হলো বিভিন্ন যন্ত্র আবিষ্কার করেছে। এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেছে যে কে? সে চার্লস ব্যাবেজ। এই যে তারা যে বিভিন্ন কিছু আবিষ্কার করেছে, এই আবিষ্কারকে তাকে আইনগত সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু পেটেন্ট করা হয়, বুঝতে পেরেছো? এবং ওভারঅল বাংলাদেশে বর্তমানে পেটেন্ট ও ডিজাইন আইন চালু আছে কোনটা? 1911 সালে। 1911 সালে পেটেন্ট ও ডিজাইন আইন চালু আছে। আসো ট্রেডমার্ক, আমি যদি তোমাদের এখন দেখাই, একটা লোগো দেখাই, এরকম বিভিন্ন লোগো আছে না, একটা টিক চিহ্নের লোগো, এটা কিসের লোগো? এটা আমরা সবাই বুঝতে পারতেছি, এটা নাইকি, অ্যাডিডাস নাইকি আছে না, ওই নাইকির লোগো। আমি যদি তোমাদের 3 পাখা সংবলিত একটা লোগো দেখাই, কিসের লোগো? তোমরা বলো স্যার গ্রামীণ ফোনের লোগো, রাইট? সো এই যে তুমি একটা জিনিস দেখেই বুঝে ফেলতে পারতেছো এটা ওই কোম্পানি, তাই না? সো প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠানে কিছু না কিছু আইডেন্টিটি থাকে, লোগো থাকে, নাম থাকে। এই লোগো বা নাম যেন অন্যকে ইউজ না করতে পারে, তার এগেইনস্টে যে আমরা আইনটা করতেছি, সেটাকে বলা হয় ট্রেডমার্ক, বুঝতে পেরেছো? যেমন এখন আমি একটা ব্যবসা করলাম, আমি ব্যবসার নাম দিলাম ইউনিলিভার। আচ্ছা যাও, ইউনিলিভার দিলাম, আমরা দিলাম বাটা, হবে? ইউনিলিভার দেওয়া যাবে? বাটা দেওয়া যাবে না? দেওয়া যাবে না। কেন? কারণ ওইটা অলরেডি একটা কোম্পানির নাম আছে, এবং সে ওই নামের এগেইনস্টে কিন্তু ট্রেডমার্ক আইন করেছে, বুঝতে পেরেছো? কারণ আমি যদি এখন ওই
ওই নামটা ব্যবহার করে সে যদি আমার নামে কেস করে, সে কিন্তু হিউজ পরিমাণে একটা জরিমানা আমার কাছ থেকে আদায় করতে পারবে তার এই ট্রেডমার্ক আইনের কারণে। বুঝতে পারছো? এই ট্রেডমার্কের ক্ষেত্রে তোমরা দুইটা জিনিস পড়বে, একটা হলো রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা আর একটা হলো রেজিস্ট্রেশনের সময়সীমা। আচ্ছা, রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা কেন অলরেডি তোমরা এইটা আমার কথায় বুঝে গেছো কেন রেজিস্ট্রেশনটা দরকার। আর রেজিস্ট্রেশনের সময়সীমা 7 বছর পর্যন্ত রেজিস্ট্রেশনের ভ্যালুটা থাকে, এবং তুমি যদি তোমার ওই 7 বছর আগে আবার নবায়ন করো তখন নবায়নযোগ্য ভ্যালুটা চলে আসে 10 বছর। বুঝতে পেরেছো? এবার আসো কপিরাইট। যদি কোনো তোমার সৃজনশীল কর্ম শিল্পের ক্ষেত্রে কোনো নতুন আবিষ্কার, সেটা হয় পেটেন্ট আইনের আন্ডারে। যদি কোনো লোগো, নাম, চিহ্ন, বৈশিষ্ট্যের উপরে আইন করা হয় সেটা হবে ট্রেডমার্ক আইন। বাট এই দুইটা ছাড়া যখন কোনো শিল্পকর্ম বলতে তোমার একজন লেখক হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, তারা যে লেখাগুলো লিখছে ওই লেখাটা যেন কেউ কপি করতে না পারে। কোনো লেখকের বা কোনো লেখক বা সাহিত্যিকের শিল্পকর্মের এগেইনস্টে আমরা যে আইনটা করছি সেটা হলো কপিরাইট, রাইট? এখন আসো, কপিরাইট জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সফটওয়্যারের ক্ষেত্রেও কিন্তু কপিরাইট করা হয়। এই জিনিসটা স্টুডেন্টরা ভুল করে। তোমাদের সৃজনশীল কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু এটি আসে যে অমুক সফটওয়্যার আবিষ্কার করেছে, ওই সফটওয়্যারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য। পেটেন্টও কিন্তু হবে না, ট্রেডমার্কও হবে না, হবে কোনটা? কপিরাইট। মনে রাখবা, যেগুলোর ফিজিক্যাল ভ্যালু আছে ওগুলো হলো পেটেন্ট, যেগুলোর ফিজিক্যাল ভ্যালু নাই সেগুলোর ক্ষেত্রে হয় কপিরাইট। ওকে, আচ্ছা, তো এই গেল। বা এখন এইখানে চিন্তা জিনিস জানতে হবে, কপিরাইট আইনে উপমহাদেশে প্রথম কপিরাইট আইন 1912 সাল। বাংলাদেশে 2000 সালের কপিরাইট আইন প্রচলিত আছে, কিন্তু এটা আবার 2005 সালে কিন্তু সংশোধন করা হয়েছে। তারপর আসো লেখক ও শিল্পীর, আমরা বলেছি লেখক ও শিল্পীর শিল্পকর্মের ক্ষেত্রে কপিরাইট আইন। লেখক ও শিল্পীর জীবনকালীন ও মৃত্যুর পরও কিন্তু 60 বছর 60 ইয়ার্স পর্যন্ত তোমার কপিরাইট আইনটা সংরক্ষিত থাকে। বুঝতে পেরেছো? তো এই তিনটা জিনিস আশা করি সবাই বুঝেছো। তো ওভারঅল লাইসেন্স, ফ্রাঞ্চাইজিং, মেধা সম্পদ এবং এই তিনটা জিনিস তোমরা খুব ভালো করে পড়বে। তোমাদের নেক্সট ক্লাসে আশা করি বাকি চ্যাপ্টারটার বাকি জিনিসগুলো কভার করে দেওয়া হবে। সো আজকে এই পর্যন্তই সবাই, আল্লাহ হাফেজ।